প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি তোমাদের 15, 16, 17, 18, 19, 20, 21, 22 প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে করিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় হতে চলেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো এবং যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, প্রথমে এখানে লেখা আছে যে 728 জন সৈন্য কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে সৈন্যদের বরাবর সাজানো যাবে। এই যোগ করার বিষয়টা একটু খেয়াল করো। এই যোগ করার যে বিষয়টা, এটি আমি তোমাদের আগেও করিয়েছি। অর্থাৎ যোগ করতে যখন হবে বা বড় আকারে সাজাইতে যখন বলবে তখন কিন্তু তোমাকে বর্গমূলে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। 15 দাগ। দেখো, প্রথমে তোমার এখানে লিখতে হবে যে মোট সৈন্য, অর্থাৎ মোট সৈন্য কত আছে দেখো। মোট সৈন্য মোট সৈন্য আছে কত আমার? 56,728। আচ্ছা, দেখো 56,728 যদি থাকে, এখন এখানে 56,728 এটাকে আমি বর্গমূলে ভাগ করব। তোমাদের বর্গমূলে ভাগ করার জন্য কয়েকটা পদ দেখিয়েছিলাম। এটা হচ্ছে জোড় নির্বাচন করবে, এটা জোড়। দেখো, এটা কিন্তু সিঙ্গেল। তার মানে এখানে এমন একটা সংখ্যা নেবে সেটা বর্গ করতে হবে। বিষয় একটু বোঝো। এখানে যদি আমি ধরো 3 নেই, তাহলে 3-এর বর্গ করলে 3 থেকে 9 হচ্ছে, কিন্তু 9 তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 নিতে হবে এখানে। তাহলে 2 এর বর্গ করলে 2 দুগুণ কত আসছে? 4। এখন বিয়োগ করলে কত আসছে? 1। এবার এখানে দুইটা যে সংখ্যা তুমি জোড় নিছো, এই দুটা জোড়ই তুমি তোমার নামিয়ে নিয়ে আসতে হবে এটার দিকে। এখন দেখো, 2 এর সাথে এখানে তুমি যাই নাও না কেন, তার সাথে 2 গুণ করে এখানে বসাইতে হবে। 2 দুগুণ কত আসছে? 4। এবার তার সঙ্গে এমন একটা সংখ্যা নাও, তার সাথে এমন একটা সংখ্যা নাও যেখানে তুমি তো সরি, তার সাথে তুমি এমন একটা সংখ্যা নাও, দেখা যাচ্ছিল না, তার সাথে এমন একটা সংখ্যা নাও যেখানে তুমি এখানে কি করতে পারবে, অর্থাৎ 167। 167 কে তুমি ভাগাইতে পারবে। ধরো 4 এর সঙ্গে আমি 3 নিলাম, হ্যাঁ, 4 এর সঙ্গে যদি আমি 3 নেই, সে 3 দিয়ে যদি এই কয়টার গুণ দেই, তাহলে 3 3 কে 9, 3 4 12। তুমি 5 যদি 4 নিতা, তাহলে 4 দিয়ে কিন্তু সবগুলোকে গুণ দেওয়া লাগতো। এবার এখানে যদি আমি বিয়োগ করি, 9 আছে কত হলে 17 হবে, 8 হলে 8 থাকে 1, 2 আর 1 3, 3 আর 3 6। দেখো 38 পেয়েছি। এখন এই 28 ছিল, 28টা কিন্তু দুইটাই তোমার নিয়ে আসতে হবে। এবার এখানে যে 3টা তুমি নিয়েছিলে, এই 3টা তোমার এখানে বসাতে হবে, হ্যাঁ। এবার তুমি এখানে 23 এর ডাবল কত আসতেছে দেখো, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, অর্থাৎ 46। 46 টাকে তুমি এমন একটা সংখ্যা নাও যা 3,828 এর উপর নামে। ধরো তুমি এখানে যদি 8 নাও, তাহলে এই 8 দিয়ে কিন্তু সবগুলোকে গুণ করতে হবে। যদি 8 দিয়ে তুমি সবগুলোকে গুণ করো, দেখো 8 8 64, 4, 8 থাকে 6, 6টা 48, 8 আছে 14, 54, 4, 8 থেকে 8 থেকে হচ্ছে 5, তাহলে 4টা 32 আর 5 কত? 37। দেখো 37, 37। এবার আমি একটু বিয়োগ করি। 4 আছে কত হলে 8 হবে? 4 হলে 4 আছে কত হলে 12 হবে? 8 হলে 7 আর 1 8, 8 8 মিলে যাচ্ছে 22 84। এই 84 কিন্তু আমার একটা অ্যান্সার হয়ে যাবে। 84 শূন্য জন রাখলে পরে এটা বর্গ আকারে সাজানো যাবে। অর্থাৎ এখানে দেখো 84 জন শূন্য দিলে যোগ করলে বর্গ আকারে সাজানো যাবে। উত্তর একটা কিন্তু হয়েছে। তুমি লিখবা 84 জন, 84 জন শূন্য সরিয়ে রাখলে সরিয়ে রাখলে বর্গ আকারে সাজানো যাবে। সাজানো যাবে। একটু খেয়াল করো। এবার যদি বর্গ আকারে সাজানো যায়, এখন খেয়াল করো, আমার একটা উত্তর শেষ। এবার কিন্তু আরো একটা বাকি রয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে কমপক্ষে কতজন, হ্যাঁ, কতজন। তার মানে তুমি দেখো এখানে কিন্তু সরি, এই 8টা কিন্তু এখানে বসাইতে হবে, হ্যাঁ। এখানে কিন্তু ভাগশেষ রয়ে গেছে, ভাগফল আছে কিন্তু ভাগশেষ রয়েছে, অর্থাৎ এটি কিন্তু পূর্ণবর্গ নয়। যদি এটি পূর্ণবর্গ না হয়, তুমি সুন্দর করে লিখে নেবে যে 5, 6, 7, 8, 7, 2, 8, 2, 8 পূর্ণবর্গ নয়। তাই
এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা এক যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যা এক লেখা লাগে না, তারপর তুমি চাইলে লিখতে পারো। আর ক্ষুদ্র সমান যোগ করে এটা লিখলেই হচ্ছে তোমার সংখ্যা যোগ করলে। এবার যদি 238 এর সঙ্গে তুমি যোগ করো 238 আর যোগ হচ্ছে 1, তাহলে কত আসছে? 239। এবার দেখো 239 এর বর্গ করে পাই, 239 এর বর্গ। আচ্ছা, বর্গ মানে কি? বর্গ মানে কিন্তু স্কোয়ার, আর স্কোয়ার হলে পর 239 দুইটা, আর 239 তুমি দুইবার গুণ করো, 239 কে দুইবার যদি গুণ করো তাহলে তোমার কত আসবে? সব মিলে তোমার আসবে 5700। 239 দেখো আমি ক্যালকুলেটর হিসাব করে দিচ্ছি, দাঁড়াও। আসতেছে 57,121। এবার তুমি লিখবে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা এভাবে লিখবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এইখানে যেটা পাইছো 5721, আর এর সঙ্গে বিয়োগ দেবে হচ্ছে মূল যে সংখ্যাটা ছিল, অর্থাৎ 56728। এবার বিয়োগ করে দেখো, বিয়োগ করলে কত আসতেছে? এটা তো 21, 5721, 21 বিয়োগ হচ্ছে এটা, তার মানে 11, 3, আর হচ্ছে 9, আর এখানে আছে 393 জন। তাহলে তোমার উত্তর হচ্ছে কত? দুইটা, এই যে একটা আর এই যে একটা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার চলো আমরা পরেরটা যে একটু খেয়াল করো। এখন এখানে বলেছে কোন বিদ্যালয়ে একজন শিক্ষার্থীর প্রাত্যহিক সমাবেশ বর্গাকারে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে বলছে। তার মানে এখানে তোমার যে অঙ্কটা আছে, এখানে যে অঙ্কটা আছে, অর্থাৎ আহ এটা আছে, এটা সরাসরি তুমি যদি ভাগ দাও তাইলে পরে অ্যান্সারটা মিলে যাবে। চলো আমরা শুরু একটা করি এখন। নম্বর 2704, এটাকে আমি বর্গমূলে ভাগ দেবো। হ্যাঁ, বর্গমূলে ভাগ দেবো, সরাসরি লিখবো বর্গমূলে ভাগ করে পাই, অর্থাৎ 16 নম্বরে এখানে লিখে নেব যে বর্গমূল করে পাই। হ্যাঁ, বর্গমূল করে পাই, করে পাই। এটা লিখে দেখো, এটা কিন্তু জোড়। হ্যাঁ, এটা জোড়, এটাও কিন্তু জোড়। তার মানে এখানে তুমি সাজাচ্ছ, এখানে যদি তুমি 5 নাও, 5-এর উপরে স্কোয়ার করলে 5-5-25, হ্যাঁ, বিয়োগ করলে 5-6-7-2। এবার এখানে তোমার শূন্য ছাড়া তো দুইটা নামে নিতে হবে। তোমাকে এর আগে বলেছিলাম যে এখানে তুমি যে সংখ্যা নিবা তার সাথে 2 গুণ করতে হবে। 5 নিয়েছো, 5-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10 আসতেছে, কিন্তু এখানে কিন্তু তোমার বর্গ নিতে হবে। তাহলে 5 দুগুণ কত? 10। এবার 10-এর সঙ্গে তুমি এমন একটা সংখ্যা আনো, 10-এর সাথে তুমি এমন একটা সংখ্যা আনো যেটা তুমি এই যে 204 উপর না যায়। ধরো তুমি 2 নিলা, তাহলে 2 দুগুণে কত আসে? 4। 2 শূন্য শূন্য 2 1 2 মিলে গেছে। কত নিছিলা? তুমি এখানে 2 নিছিলা। হ্যাঁ, তাহলে এই দুটো তুমি এখানে বসাইলা। তার মানে একদম তোমার সিম্পলটা উত্তরটা তুমি হয়ে গেল। তাহলে প্রত্যেক সারিতে সাজানো যাবে, তুমি লিখলা যে প্রত্যেক সারিতে সাজানো যাবে, অতএব প্রত্যেক সারিতে সাজানো সাজানো যাবে কয়জন? 52 জন। এটাই তোমার আচ্ছা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা একটু পরেরটায় যাচ্ছি। তো দেখো, এখানে বলেছে যে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়, মোট এত টাকা চাঁদা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা কত? এখন একটু খেয়াল করো, তাহলে সমিতির সদস্য সংখ্যা কত আমরা তো জানি না, তাহলে এখানে লিখে নেব, অর্থাৎ 17 নম্বরে লিখবো যে সমিতির সমিতির সদস্য সংখ্যা ধরি, ধরবে যে ধরি সমিতির সদস্য সংখ্যা কয়জন? ধরো ক ধরলা, হ্যাঁ, ক। এবার দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে যে প্রত্যেকে, অর্থাৎ প্রত্যেকে চাঁদা দেয়। হ্যাঁ, প্রত্যেকে চাঁদা দেয়। দেখো প্রত্যেকে যদি চাঁদা দেয় তাহলে প্রত্যেকে চাঁদা দিচ্ছে 20 টাকা। তাহলে এক একজন যদি সদস্য সংখ্যা কজন হয় তাহলে প্রত্যেকে তাহলে 20 গুণ ক হবে। তাহলে প্রত্যেকে চাঁদা দেয়, প্রত্যেকে
চাঁদা দেয়, তাহলে 20 গুণন হচ্ছে ক, তার মানে কয় টাকা? 20 ক টাকা। হ্যাঁ, 20 ক টাকা, 20 ক টাকা। এবার খেয়াল করো এরপরে কি লেখা আছে। এরপর লেখা আছে মোট। এখানে কি বলা আছে যে চাঁদা দেওয়া হয় মোট এত টাকা হলো। তাহলে একটু খেয়াল করো মোট চাঁদার পরিমাণ, তাহলে এখানে ছিল ক আর এখানে পাইলা 20 ক, তাহলে মোট চাঁদার পরিমাণ কত আসলো? মোট চাঁদার পরিমাণ, মোট চাঁদার পরিমাণ দেখো, তাহলে 20 ক পাইছো আর এর আগে ছিল ক, তার মানে কত হইলো সব মিলাইয়া? তাহলে 20 ক স্কয়ার। হ্যাঁ, 20 ক স্কয়ার। এবার একটু খেয়াল করো 20 ক স্কয়ার যদি টাকা হয়, হ্যাঁ, 20 ক স্কয়ার টাকা, এখানে টাকা লিখলা, টাকা লিখলা। তাহলে এখানে তুমি সরাসরি প্রশ্ন মতে বা শর্ত মতে তোমার ইচ্ছা মতো তুমি তাহলে, হ্যাঁ, শর্ত মতে বা প্রশ্ন মতে, হ্যাঁ লিখলা প্রশ্ন মতে, প্রশ্ন মতে। একটু খেয়াল করো প্রশ্ন মতে এখানে কিন্তু 20 ক স্কয়ার তুমি পেয়েছিলে, হ্যাঁ, 20 ক স্কয়ার সমান সমান তোমার এখানে মোট আছে কত, এখানে মোট ছিল কত একটু খেয়াল করি। এখানে ছিল হচ্ছে 20,480। হ্যাঁ, 20,480, অর্থাৎ তুমি এটা লিখে দেবে, হ্যাঁ, 20,480। এবার বা তুমি এখানে ক স্কয়ারটা রেখে দিলা, তো এবার যদি 20টা ওই পাশে নিয়ে যাই, এটা আসলে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে। এবার তুমি একটু কাটাকাটি করো, দেখি আমি একটু কাটাকাটি করি। ক্যালকুলেটরে তুমি এখানে কাটাকাটি করি, তাহলে আসতেছে 1024। একটু খেয়াল করো, বা ক স্কয়ার সমান সমান 1024 আসে। এবার এই স্কয়ার উঠানোর জন্য, স্কয়ার উঠানোর জন্য তোমার এখানে কিন্তু একটা রুট ইউজ করতে হবে, হ্যাঁ, রুট দিতে হবে। যদি তুমি রুট দাও তার মানে বর্গমূলে ভাগ, সেই আগের মতো তোমার বর্গমূলে ভাগ করতে হবে। আর তুমি জানো যে এই রুটটা দেওয়ার মানে হচ্ছে, তাহলে ক সমান সমান এখানে মূলত আসে 32। অর্থাৎ কি, দেখো তুমি এটাকে তুমি যদি বর্গমূল করো তাহলে 32 গুণ 32 দিলে পারে তোমার কিন্তু এখানে 1024 আসে। তার মানে এই জোড়ের থেকে কয়টা একটাই নিতে হবে, অর্থাৎ একটা 32 নিলে পারে তোমার এই রুটটা কি উঠে যাচ্ছে, অর্থাৎ এই রুটটা উঠে যাচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তার মানে তোমাদের অ্যান্সারই হচ্ছে এখানে 32, অর্থাৎ সমিতির সদস্য সংখ্যা। তুমি নিচে লেখা যে সমিতির, সমিতির একটু মুছে মুছে ফেলছি। তো তুমি লিখে গেলে যে সমিতির সদস্য সংখ্যা 20 জন, অতএব সমিতির সদস্য সংখ্যা 20 জন। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরেরটায় যাই। এবার এখানে কি লেখা আছে 17 নম্বরে? 17 নম্বর লেখা আছে যে কোনো বাগানে এতটি চারা গাছ বড় করে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো, প্রতি সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। একটু খেয়াল করো। এবার আহ কোন বাগানে এতটি চারা গাছ লাগাইতে গেছে, তার ভিতরে 36 চারা গাছ বেশি, বেশি যদি হয় তাহলে ওটা আবার কি বাদ দিতে হবে। তাহলে এখানে কি লিখবো? যে 18 নম্বরে 30টি চারা গাছ বেশি হওয়ায় চারা গাছ রইল, চারা গাছ রইল কয়টি? তাহলে 1800 বিয়োগ হচ্ছে 36। এবার বিয়োগ করলে কত আসে একটু দেখো। বিয়োগ করলে আসে হচ্ছে 1764। 1764 এখানে লিখো 1764। এই যে 1764 পাইলা তুমি, এই 1764 কে তুমি সরাসরি বর্গমূলে ভাগ করে দিবা। এখন 1764 ভাগ দিলাম আমি। দেখো এটা জোড় এটা জোড়, একটু খেয়াল করো। এখানে যদি আমি 4 নেই তাহলে 4 4 কত আসছে? 16। 5 নিলে 5 হাজার 25, তাহলে 1। 4 এর ডাবল আসছে 4 দুগুণী 8, এখানে 64 নিয়ে আসলাম, এখানে 8 যদি নিয়ে আসি, দেখো এখানে যদি আমি কত আনবো, এখানে যদি সাপোজ আমি 2 নিয়ে আসলাম এখানে, তাহলে 2 দুগুণী 4, 8 দুগুণী 16, দেখো মিলে গেছে। এই 2 দিয়ে কিন্তু সবগুলো গুণ দিতে পারে, এই 2 এখানে বসাবে, তার মানে কত হচ্ছে? 42। তার মানে এখানে প্রত্যেক সারিতে চার গাছের সংখ্যা কয়টি? চার গাছের সংখ্যা 42টি। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো পরেরটা আসি। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত দ্বারা বিভাজ্য? একদম সিম্পল এটা বিষয়। তুমি সরাসরি এটাকে কি করবা? তুমি লিখে দিবা যে 19 নম্বরে, 19 নম্বরে যে 9, 15 ও 25 এর লসাগু করে পাই। হ্যাঁ, লসাগু করে পাই, লসাগু করে পাই। তাহলে পরে এখানে 9,
15 আর হচ্ছে 25। দেখো আমি 3 দিয়ে যদি ভাগ দিই, 3 3 9, 3 5 15, 25 যাচ্ছে না। এবার আবার যদি 5 দিয়ে দিই, 3 যাচ্ছে না, 5 ওকে 5, 5 25। তাহলে মোট আমার কত আসলো দেখো, একটু খেয়াল করি আমরা। মোট আমার আসলো, অতএব লসাগু, আচ্ছা লসাগু তোমার কত আসলো দেখো। সরি দেখা যাচ্ছিল না, দুঃখিত। বুঝতে পারতেছিলাম না আসলে কি লেখা এখানে। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? তাহলে পূর্ণবর্গ সংখ্যা, তাই না? হ্যাঁ, তাহলে ঠিকই আছে। তাহলে আমি সুন্দর করে আমি এখানে লসাগুটা লিখে দেবো। তাহলে লসাগু আমার কত পাচ্ছি? 3 5 গুণ 3 5। এবার এটা একটু গুণ করি। 3 5 15, আর 15 গুণ করলে আসে সব মিলে 225 আসে। হ্যাঁ, 225। তার মানে আমাদের উত্তরই কত? 225। অর্থাৎ 19 নম্বরের অ্যান্সার হচ্ছে কত? 225। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো আমরা একটু পরেরটায় যাই। এখানে বলছে 20 নম্বরে। দেখো আমি 20 নম্বর আর হচ্ছে এখানে 17 নম্বর, এই দুইটা অঙ্ক একদম সেম, পুরোটাই সেম। হ্যাঁ, 20 নম্বর আর 17 নম্বর পুরোটাই সেম, একদম সেম। আগেরটা ছিল 20 করে চাঁদা, এখানটা হচ্ছে 10 করে চাঁদা। এটা তোমরা নিজেরাই করতে পারবে, এটা আমার করে দেওয়া লাগবে না। আমি সময়টা বেশি তোমাদের নিচ্ছি না, এটা তোমরা নিজেরাই পারবে। তোমরা নিজেরা একটু চেষ্টা করো, 17 নম্বর দেখে নিজেরাই করতে পারবে। দেখো খেয়াল করি। এবার আমরা একটু পরেরটা যাচ্ছি। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, ক্রমিক বলতে কি পরপর সিরিয়ালে। তাহলে তুমি 21 দাগে তুমি ধরি একটি সংখ্যা, একটি সংখ্যা ক ধরলা, তাহলে অপর সংখ্যাটি অপর সংখ্যাটি ঠিক আছে, অপর সংখ্যাটি ধরবা ক যোগ এক, ক যোগ এক। এবার খেয়াল করো, এখানে বলছে যে দুটি সংখ্যার বর্গের অন্তর। হ্যাঁ, বর্গ মানে কি? স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে বর্গ যদি স্কোয়ার হয় প্রশ্ন মতে, তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর অর্থাৎ ক প্লাস এক, এটাকে একটা, এই যে একটা বর্গ, অন্তর মানে বিয়োগ, আর হচ্ছে ক স্কোয়ার সমান সমান কত আসতেছে আমার এখানে? দুটি সংখ্যার বর্গের অন্তর, এটা হচ্ছে কত ছিল? আমি ঠিক দেখতে পাচ্ছি না, এটা 37 ছিল। হ্যাঁ 37 ছিল। এখানে প্রশ্ন মতে এটা লিখে দিই, প্রশ্ন মতে তাহলে 37, এটা খেয়াল করি। এবার এটাকে আমরা একটু কাজ করব। দেখো এটা কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই অনুযায়ী যদি করি, তাহলে ক স্কয়ার প্লাস 2ab, এটাকে এটা b, তার মানে 2 ক লিখলেই হচ্ছে, প্লাস b স্কয়ার বলতে একের পর স্কয়ার মাইনাস ক স্কয়ার সমান 37। দেখো একটা ক স্কয়ার যোগে একটা ক স্কয়ার বিয়োগে একই সংখ্যা কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে থাকে হচ্ছে 2 ক যোগ হচ্ছে 1 স্কয়ার হলো 1 আর 37, বা 2 ক সমান সমান 37। আর এখানে যদি যোগ 1 আমি এ পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ 1, বা 2 ক সমান সমান 37 ত্যাগ চলে গেলে 36 থাকে। এবার খেয়াল করি, আমি একটু এই পাশে লিখি। তাহলে এবার বা আমি এখানে কটা রেখে দিলাম, আমি 2 পাশে নিয়ে গেলাম, তাহলে এটা কি ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 18 দুগুণ কত আসতেছে? 36। অতএব ক সমান সমান কত? 18। এবার খেয়াল করো, একটা সংখ্যা তুমি ক ধরছিলে, ক মানে হচ্ছে কত? 18 পেয়েছো। হ্যাঁ, তাহলে একটি সংখ্যা হচ্ছে ক সমান 18। তাহলে অপরটি তুমি কি ধরেছিলে? হ্যাঁ, অপরটি ধরেছিলে ক যোগ 1 সমান হচ্ছে 18 যোগ 1 সমান সমান কত? 19। তাহলে আমরা আসলে আশা করি বুঝতে পেরেছি এটা। এবার আমরা পরেরটা যাব, যে এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গ অন্তর পূর্ণবর্গ সংখ্যা। এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা, এটা একটু একটু লেখার অঙ্ক। আসলে তুমি যদি পরপর সিরিয়ালে একটু লেখো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি বলা হয়, দেখো একটু খেয়াল করি। তাহলে ক্ষুদ্রতম, এটা হচ্ছে 22 নম্বর। ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা যদি বলি, ক্রমিক সংখ্যা যদি বলি, তুমি একটাকে ক ধরো আর একটা ধরো ক যোগ 1। এবার খেয়াল করি, এবার পরপর সিলেছি, তাদের বর্গের কি বলা হয়েছে? যে তাদের বর্গের অন্তর। হ্যাঁ, তাদের তাদের বর্গের বর্গের অন্তর, তাদের বর্গের অন্তর একটু খেয়াল করি। তাদের বর্গের অন্তর কিন্তু কত আছে আমার এখানে? তাদের বর্গের অন্তর আছে, তাহলে এই যে হচ্ছে ক প্লাস 1, এই হচ্ছে একটা বর্গ,
আর মাইনাস দিলাম, এই যে অন্তর হয়ে গেল, তাহলে ক স্কয়ার এই যে আরেকটা। এবার খেয়াল করি, এটাকে যদি আমি একটু কাজ করি, যে ক স্কয়ার যোগ 2ক আগেরটার মতো যোগ হচ্ছে 1 মাইনাস ক স্কয়ার, ক স্কয়ার কাটা, তাহলে থাকলো হচ্ছে 2ক যোগ হচ্ছে 1। এবার খেয়াল করো, এবার এখন এখন এইখানে ক সমান, হ্যাঁ, ক সমান 1 2 3 4 ইত্যাদি বসিয়ে পাই, হ্যাঁ, ডট ডট ইত্যাদি ইত্যাদি বসিয়ে পাই, বসিয়ে বসিয়ে পাই। বসিয়ে যদি পাই, আমি একটু উপরে লিখতেছি, এটা একটু উপরে লিখতেছি, একটু খেয়াল করো। তাহলে দেখো, ক সমান সমান যদি আমি 1 ধরি, তাহলে হিসেবে আমার কি আসতেছে? cos যদি 1 হলে, তাহলে এখানে দেখো, তাহলে কর মান হচ্ছে, আমি 1 ধরছি, তাহলে 1 যোগ 1, বিষয়টা এমনটা আসতেছে না? দেখো, তাহলে মূলত বিষয়টা কেমন আসতেছে? তোমার সরি, এই যে 2 ক আমি ভুল লিখতেছি এখানে। এখানে হবে এই 2 ক পেয়েছিলাম আমি। তাহলে 2 ক বলতে 2, এই যে কর মান যদি 1 হয়, এই কর মান যদি 1 হয়, তাহলে 2 গুণ কি 1 যোগ হচ্ছে 1। তাহলে কত আসতেছে? 2 কে 2 এরা কত আসতেছে? 3। যা কি পূর্ণবর্গ? পূর্ণবর্গ নয়, হ্যাঁ, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। আমি নিচের গুলো একটু মুছে ফেলতেছি। যা কি আ 1 3 যা কি পূর্ণবর্গ নয়। এবার আবার কর মান যদি আমি সমান, সমান 2 ধরি, 2 হলে, হ্যাঁ, তাহলে 2 যোগ, দেখো কর মান 2, তাহলে 2 যোগ হচ্ছে 1, তাহলে 2 দুগুণে 4 আর 1 কত? 5, যা কি এটাও কি পূর্ণবর্গ নয়। আবার কর মান যদি আমি 3 ধরি এখানে, 3 হলে, তাহলে 2 যোগ হচ্ছে কত? 3, 3 দুগুণে 6 আর 1 কত? 7, 7, তাহলে 7 কি পূর্ণবর্গ? কখনো না, 7 ও পূর্ণবর্গ না। এবার কর মান যদি তুমি 4 ধরো, তাহলে দেখো 2 যোগ গুণ হচ্ছে 4 যোগ হচ্ছে 1, তাহলে 4 দুগুণে 8 আর 9 কত? 9। এবার খেয়াল করো, 9 3 তিরিকে কত হয়? 9, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ, যা কি পূর্ণবর্গ। তার মানে তুমি 9 কে যদি একটা রুট করো, তাহলে 3 আসে। তাহলে 3 গুণন 3 এরকমটা আসে, তার মানে একটা 3 নিলে পরে হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার খেয়াল করো, এবার আমরা এই যে আর আমার করার দরকার নেই, তুমি চাইলে এখানে আর নাই করতে পারো। তো দুঃখিত, আহ, একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আহ, ঠিক আছে, আমি পেয়েছি। এবার কর মান আমি আরেকটা দেরি 5, তাহলে 5 হলে দেখো 5, সরি, এখানে 5 হবে না, এখানে যেহেতু 2 আমরা পেয়েছিলাম, তাহলে 2 গুণন হচ্ছে কর মান হচ্ছে 5, তাহলে আর 1 ছিল, তাহলে 5 দুগুণে 10 আর 1 কত হয়? 11। 5 দুগুণে 10 আর 1 কত? 11। 11 কি পূর্ণবর্গ? না, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। এবার পরপর সিরিয়ালে তুমি এটা বলতেই পারো এখন, যে পরপর সিরিয়ালে তুমি পূর্ণবর্গ কোনটা পেয়েছো? 4 পেয়েছো পূর্ণবর্গ। তার মানে ক্ষুদ্রতম সংখ্যা যথাক্রমে 4 এবং 5। অতএব তুমি এখানে লিখতে পারো, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বা কর মান কত? কর মান প্রথম হচ্ছে 4। তারপরে পরপর সিরিয়াল আসলে 4 আর 5 আসে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই ছিল তোমাদের মানে পুরোটা অঙ্ক, 15 থেকে 22 সম্পূর্ণ অঙ্ক আজকে দেখিয়ে দিলাম তোমাদের। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তাই আমি পরবর্তীতে তোমাদের সম্পূর্ণ ভাবে সেটা আবার দেখিয়ে দিতে পারি। যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, তোমাদের আসলে উপকারে আসছে। তো একটু খেয়াল করো, এর পরবর্তীতে আমি তোমাদের বাকি যে 23 দাগ 24 দাগ এই দুটোই সুন্দর করে করিয়ে দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই যদি ভিডিওটি একটু উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।